গল্পের বাক্সবাই রোমানানুপুর এই চ্যানেলে আমি রোমানানুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি সমরেশ মজুমদারের লেখা একটি উপন্যাস দিন যায় রাত যায়। আজ শোনাব উপন্যাসটির ৪র্থ পর্ব। সকাল ৮টায় মঙ্গলা এলো ঘরে। বৌমা, স্নান করে নাও। তিস্তা জবাব দিল না। মন খারাপ করে বসে থেকো না, যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে। এই সময় দরজায় শাশুড়ির গলা পাওয়া গেল। থাক, এখন স্নান করতে হবে না, ফিরে এসে তো স্নান করতেই হবে। নার্সিংহোমের জামা কাপড়ে ঘরে ঢুকবে নাকি? কিছুই করার নেই। মিনিট ১৫ বাদে তিস্তার শাশুড়ি আর মঙ্গলার মাঝখানে বসে ট্যাক্সিতে চেপে রওনা হলো। যাওয়ার আগে সুমিতার কথা মনে হয়েছিল একবার, কিন্তু ইতিমধ্যে সে জেনে গেছে কোনো লাভ নেই। হঠাৎ তার মনে হলো বাবার কথা। এসব ব্যাপার বাবা জানেন না। যদি তার কানে যেত, তিনি কি করতেন? মেয়ে শ্বশুরবাড়িতে এসে সিদ্ধান্ত বদল করার ক্ষমতা তা নিশ্চয়ই নেই, কিন্তু তিনি কি তিস্তাকে সামনে গড়ে নিয়ে যেতেন? তারপর একদম একা হলে সে কি করে বাবার মুখের দিকে তাকাতো? সেই ছোট্টবেলা থেকে বাবা তার কাছে ভগবানের মতো, যে ভগবান বন্ধু ছাড়া কিছু নয়। যখন প্রথম বুঝতে শিখল কানপুরেও কাশফুলের জঙ্গলে দৌড়ে যাওয়া দুর্গা অপুর আনন্দে আনন্দিত হতে শিখল, তখন থেকে সে এমন একটা কাজও করেনি যা বাবা অপছন্দ করেন। হ্যাঁ, সুমিতকে ভালোবেসে বিয়ে করার সময় সে যুক্তি তৈরি করে নিয়েছিল, যে কাজ করলে মনে হবে না অন্যায় করছি, সে কাজ করাটাই স্বাভাবিক। এটা বাবারই শিক্ষা। সুমিতকে ভালোবাসা অন্যায় ছিল না, ভালোবেসে বিয়ে করাটাও ঠিক ছিল। কিন্তু এখন ১২ বছরের তিস্তাকে বাবা যা যা শিখিয়েছিলেন, তাতে সে কি কখনো এমনভাবে নার্সিংহোমে যেতে পারে? হঠাৎ কেঁদে ফেলল সে শব্দ করে। পাশ থেকে শাশুড়ি বলে উঠলেন, আহ, এর জন্য কারো উপকার করতে নেই। পার্ক সার্কাসে যেখানে ট্যাক্সি থামল, সেখানে একজন লোক দাঁড়িয়েছিলেন। খুব লম্বা, ফর্সা, ধুতি পাঞ্জাবি পরা, স্টেনলেসের চশমা চোখে। এগিয়ে এসে তিনি ভাড়া মিটিয়ে দিলেন। তোমরা ভিতরে গিয়ে বসো, ডাক্তার আসছে। কত দেরি হবে? শাশুড়ি জিজ্ঞাসা করলেন। বেশি নয়, আজ বেশি কেস নেই বলল। লোকটাকে কখনো দেখেনি তিস্তা। শাশুড়ির যে ভাইয়ের কথা সে মাঝে মাঝে শুনেছে, তিনিই হয়তো হবেন। দরজা দিয়ে ভেতরে ঢোকার সময় মনে হলো অন্ধকূপে ঢুকছে। স্যাঁতস্যাঁতে অন্ধকার অন্ধকার চারদিক। ভিজিটার্স রুম বলতে যেটা রয়েছে, সেখানে বিভিন্ন বয়সের মহিলা বসে। ওরা তিনজনে একপাশের বেঞ্চিতে গিয়ে বসল। নার্সের পোশাক পরে যারা ঘুরে বেড়াচ্ছে, তাদের দেখে একটুও ভুগতে হবার কথা নয়। একটা বিশ্রী গন্ধ আসছে নাকে। বেঞ্চের অন্য পাশে একজন রোগা প্রৌঢ়া বসেছিলেন। সে শাশুড়ির দিকে তাকিয়ে বলল, মেয়ে না, বৌমা। ও, পরপুরুষ। ছেলে বুঝি বাইরে থাকে? হ্যাঁ, অম্লান বদনে বলে ফেললেন শাশুড়ি। তিস্তার শরীর এমনিতে ঘিন ঘিন করছিল এখানে এসে। শুনে মনে হলো বমি হবে। প্রৌঢ়া বলল, কয় মাস? ১। তাহলে চিন্তা নেই, আমি যাকে নিয়ে এসেছি তার ৩.৫। ৩.৫? কি করব, চেপেছিল। শেষে না পেরে কাঁদাকাটি। পায়ে ধরে কাঁদলে তো না বলতে পারি না। বিধবা হয়েছে ২ বছর, তারপর এই কাণ্ড। ভয় নেই কিছু? বাড়তে দিলে যে ভয়, তার থেকে তো বেশি নয়। আজ পর্যন্ত ১৩২টা কেস করিয়েছি, একটা ছাড়া কখনো ফেল করিনি। অদ্ভুত সব কথাবার্তা। এ ধরনের মানুষ আগে কখনো দেখেনি তিস্তা। তিস্তা প্রৌঢ়ার পাশে বসা মহিলাকে দেখল। শাঁখা সিঁদুর নেই, সাদামাটা চেহারা, মাথা নিচু করে বসে আছে। কি বিষণ্ণ। ১০টা নাগাদ ডাক এলো।
মঙ্গলার সঙ্গে ভেতরে ঢুকল তিস্তা। শাশুড়ি গেলেন না, শুধু মুখে বললেন, দুগ্গা দুগ্গা। তারপরের ৮ ঘণ্টা তিস্তার জীবনে চিরকাল মনে থাকবে। একটা নোংরা নার্সিংহোমের টেবিলে অর্ধনগ্ন হয়ে শুয়ে সে যেভাবে মুক্ত হলো, তা ভোলার মতো দিন কখনো আসবে না জীবনে। যখন ডাক্তার জানল সময়টা ১ মাসের বেশি নয়, তখন পুরো অজ্ঞান করার প্রয়োজনও বোধ করল না। ঘরে একজন নার্স, একজন অ্যানাস্থেসিস্টের সঙ্গে ওরা মঙ্গলাকেও থাকতে দিল। তাকে যন্ত্রণায় কাতরাতে দেখে নার্স মন্তব্য করেছিল, মজা লোটার সময় খেয়াল ছিল না? কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত একটা যন্ত্রণা নিয়ে সে টেবিল থেকে উঠতে বাধ্য হল। তখনও রক্তপাত বন্ধ হয়নি। তাকে যে ঘরে শুয়ে দেওয়া হলো, সেখানে যতই বোটকা গন্ধ থাকুক, তা যেন তিস্তার নাকে ঢুকছিল না। চিত হয়ে শুয়ে চুপচাপ কেঁদে যাওয়া ছাড়া তার আর কিছু করার ছিল না। এই সময় নার্স তাকে একটা ইঞ্জেকশন দিয়ে বলল, ১ ঘন্টা ঘুমান, সব ঠিক হয়ে যাবে। অথচ ঘুম আসছিল না। ১ ঘন্টা বাদে শরীর নাড়তে পারল তিস্তা। ব্যথা কম, কিন্তু কোমরের কাছটা আড়ষ্ট হয়ে আছে। মঙ্গলা বলল, এখানে না শুয়ে থেকে বাড়িতে গিয়ে শোবে চলো, যা বদগন্ধ এখানে। আমি হাঁটতে পারবো না। কেঁদে ফেলল তিস্তা। পারবে, আমার হাত ধরো। মঙ্গলা যত্ন করে তাকে খাট থেকে নামালো। ২ পা ৩ পা সে হাঁটল। বেশ অস্বস্তি হচ্ছে, তলপেটে যেন বিদ্যুৎ চমকে উঠছে। কিন্তু তিস্তারও মনে হলো এই দুর্গন্ধময় জায়গা এখনই ছেড়ে যাওয়া উচিত। তার আরেক প্রস্ত পোশাক সঙ্গে নিয়ে এসেছিল মঙ্গলা। যা পরে এসেছিল তা ইতিমধ্যে নষ্ট হয়ে গিয়েছে। পরিষ্কারগুলো পরে সে মঙ্গলার হাত ধরে বাইরে বেরিয়ে এসে শাশুড়িকে দেখতে পেল। শাশুড়ির পাশে সেই লোকটি দাঁড়িয়ে। শাশুড়ি বলল, একটু অসুবিধা হবে প্রথমে, পরে ঠিক হয়ে যাবে, চলো। মঙ্গলা না থাকলে যে তার কি হতো। কয়েক পা হাঁটার পর পা যখন আর সরছিল না, তখন মঙ্গলায় তাকে জড়িয়ে ধরে ট্যাক্সির দরজা পর্যন্ত নিয়ে এলো। ভদ্রলোক ট্যাক্সিতে উঠলেন না। এই প্রেসক্রিপশন নাও, ওষুধ আনিয়ে নিও। ছো মেরে সেটা নিয়ে মহিলা বললেন, ৩০০ গেছে, তাতেও শান্তি নেই। ট্যাক্সি চললে তিনি মঙ্গলাকে বললেন, হ্যাঁ রে, কাজ ঠিক করেছে তো? মঙ্গলা মাথা নেড়ে হ্যাঁ বলেছিল। বাড়িতে ঢুকে শাশুড়ি বললেন, দাঁড়াও, ওপরে যাবে না। দাঁড়াতে পারছিল না তিস্তা। অসহায় চোখে তাকালো। নার্সিংহোমের জামা কাপড়ে ঘরে ঢুকবে কি? তোমার বাপমা কিছু শেখাননি দেখছি। যাও, নিচের বাথরুমে ঢোকো, আমি উপর থেকে কাপড় পাঠিয়ে দিচ্ছি। শাশুড়ি হুকুম দিলেন। তিস্তা আস্তে আস্তে এগুলো। এটা ঝি চাকরদের বাথরুম। মনে মনে বলল, আমার মা বাবা জানতেন না কখন আমাকে অ্যাবর্শনের জন্য নার্সিংহোমে যেতে হবে। জানলে ঠিক শিক্ষা দিতেন। বাথরুমে ঢুকতেই শাশুড়ি গলা ভেসে এলো, ওখানে গামলা আছে? তিস্তা দুর্বল চোখে বাথরুমের এক কোণে সেটাকে দেখতে পেল। এক গাদা কাপড় সাবান জলে ভিজিয়ে রাখা হয়েছে। সে শব্দ করল, হ্যাঁ। ওগুলো আওয়াজ করে কাচো। কি জানি বাবা, পেটে যদি কিছু এখনো থেকে থাকে। ডাক্তারদের যা গল্প শুনতে পাই আজকাল। নিজের কানকে অবিশ্বাস করার কিছু ছিল না। শাশুড়ি আগে থেকে এসব ভেবে ব্যবস্থা করে রেখেছেন। সে কাতর চোখে গামলাটার দিকে তাকালো। এখন আর একটু কান্না পেল না ওর। কোনো রকমে দেওয়াল ধরে উবু হয়ে বসতেই যন্ত্রণাটা শুরু হলো। সেই যন্ত্রণার মধ্যে একটার পর একটা কাপড় কেচে যাচ্ছিল সে শব্দ করে। হঠাৎ বাথরুমের দরজা খুলে গেল। হয়তো ভেতরে ঢুকে ভালো করে বন্ধ করেনি সে। মঙ্গলা দাঁড়িয়ে আছে।
থাক, আর করতে হবে না। মুখ হাত পা ধুয়ে এগুলো পরে নাও। সারাটা দিন আচ্ছন্নের মতো পড়েছিল তিস্তা। শেষ বিকেলে মঙ্গলা এসে এক গ্লাস গরম দুধ খাইয়ে গিয়েছিল, সেই সঙ্গে কয়েকটা ট্যাবলেট আর ক্যাপসুল। তারপর আবার ঘুম। একেবারে বেহুশ হয়ে পড়ে রইল 15 ঘণ্টা। ঘুম ভাঙল যখন, তখন চোখ না খুলেই কপালে হাতের স্পর্শ পেল সে। কেউ আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে। বেশ আরাম হচ্ছে। সে চোখ খুলতেই শাশুড়িকে দেখতে পেল। মাথার পাশে বসে আছেন। এখন কেমন লাগছে? তিস্তা জবাব দিল না। বোকা মেয়ে, যা করেছি তোমার ভালোর জন্য করেছি। দেখো তো এখন উঠতে পারবে কি না। একটু বাথরুম থেকে ঘুরে এসো। পারল তিস্তা। খাট থেকে নেমে বাথরুমে যেতে কোনো অসুবিধেও হলো না। শুধু মাথাটা ঘুরছিল তার। শাশুড়ি বললেন, দুর্বল তো হবেই, দুদিন পেটে কিছু পড়েনি যে। এই সকালে চা বিস্কুট খাও, পরে ডিম আর রুটি পাঠিয়ে দিচ্ছি। বাথরুম থেকে বেরিয়ে খাটের বাজু ধরে দাঁড়িয়েছিল তিস্তা। এটা তার আর সুমিতের ঘর ছিল একসময়, এখন সুমিতের। এ ঘরে শাশুড়ি ঢোকেন না, আজ ঢুকলেন। আর একটু ঘুমাবে? না, আজ আর বেরিও না, বাড়িতে বিশ্রাম নাও, বুঝলে? নীরবে মাথা নেড়ে হ্যাঁ বলল তিস্তা। শাশুড়ি উঠলেন। আমি পরে আসব, দরকার পড়লে ডেকো। চা নিয়ে এলো মঙ্গলা। এই তো বাব্বা, যা ভয় দেখিয়ে দিয়েছিলে, কিছুতেই মেয়ের ঘুম ভাঙে না। নববাবু শেষে ডাক্তার ডেকে আনলেন। নববাবু কে? ওই যে, যিনি তোমার নার্সিংহোমের ব্যবস্থা করে দিয়েছিলেন। তা ডাক্তার এসে অভয় দিল, ভয়ের কিছু নেই। নাও, খেয়ে নাও। চুপচাপ চা বিস্কুট খেল তিস্তা। সুমিত কোথায়? কাকে খুঁজছ? সুমিত নেই? না, তিনি বিহারে গেছেন কাজের সন্ধানে। বউ গেছে নার্সিংহোমে, কিন্তু তার হুঁশ হবে কেন? বুঝলে বৌমা, এখন তো দেখলাম ব্যাটা ছেলের মতো বজ্জাত যখন ভগবান সৃষ্টি করেছেন, তখন তার প্রতি আর ভক্তি নেই বাপু। ভগবানও ছেলে? নইলে এই অবস্থা। কিন্তু তোমার বাবা, আমার বাবা, অমিত, এরাও তো ছেলে। ওই তো মুশকিল, সব গোলমাল পাকিয়ে যায়। তুমি খুব ভালো মঙ্গলা। মোটেই না, সারা দিন রাত পাপের কাদা মাখছি। এ কথা আগেও তুমি বলেছ। কেন তোমার এমন মনে হয়? তাহলে বলি। এই যে কলকাতার শ্যামবাজার, বাগবাজার, শোভাবাজার আর আহেরিটোলা, এসব জায়গায় যারা থাকে তারা অনেকে পুরনো দিনের মানুষ। এককালে টাকা ছিল, প্রতিপত্তি ছিল। শুনেছি তখন বালিগঞ্জ নিউ আলিপুর হয়নি। এসব বাবুদের কেউ কেউ যাতে এদিকে কেউ টের না পায়, তাই বালিগঞ্জে বাড়ি বানিয়ে মেয়ে ছেলে রাখতেন। তাদের নামে বাড়ি লিখে দিতেন। এদিকের যারা ওসব করতো না, তারা বাগান বাড়িতে যেত। পয়সা যখন কমে এলো, তখন গ্রাম থেকে মেয়ে ছেলে তুলে নিয়ে আসা হলো। 12 বছর বয়স হলেই এক একজন খোকাবাবু সেবা করার জন্য এক একজন 15-16 বছরে ঝি রাখা হতো। মাইনে কম, পয়সা বেশি লাগছে না। আবার যৌবনে পড়ে খোকাবাবু বাইরে রাত কাটাবে না, ঝিয়ের টানে ঘরেই ফিরবে। বাপের কাছে টাকা চেয়ে ঝামেলা করবে না। বিয়ের পরও কেউ কেউ ঝিকে ছাড়ল না। এর সঙ্গে তোমার সম্পর্ক কি? আমার মা ছিল শোভাবাজারের এমনি এক লোক, খুব নামযশ ছিল। বড় গিন্নি মাকে ছাড়া দুর্গাপূজাই করতেন না। আমি জন্মালাম। বাপ ছিল একটা, বুঝতে পারছ, নামেই বাপ। ও বাড়িতেই বড় হতে নবাবুর দায়িত্ব পেলাম। তখন তার 10 বছর বয়স, আমি 12। 10 বছরের ছেলেকে ন্যাংটো করে স্নান করিয়ে দিতে হতো, রাত্রে ঘুম পাড়াতে হতো।
বুঝতেই পারছো এরপর কি হতে পারে। কিন্তু আমার নাকি খুব নাম হলো। অন্য বাবুরা তাদের মায়ের কাছে আমার জন্য দাবি করতে লাগলো, নবাবু ছাড়বে না। তখন গিন্নিমা আমার বিয়ে দিয়ে দিলেন মজিলপুরে শ্বশুর বাড়ি। মাটির ঘর, মোটা ভাত, শহরের আরাম পেয়ে মাথা ঘুরে গিয়েছে তখন। মন টিকবে কেন? দত্তবাড়ির বাবুদের মুখে আমার নাম তখন অনেকেই শুনেছে। উত্তর কলকাতার সেনেরা লোক পাঠালো, ভালো মাইনে। চলে এলাম। আমার মা একটা উপকার করেছিল, নানা রকম শেকড় বাকড় চিনিয়ে দিয়েছিল, যেগুলো খেলে বাচ্চা হবে না, নষ্ট হবে। কত পাপ করেছি তার ফলে। নিজের স্বামীর কাছ থেকে একটা বাচ্চা পেয়েছিলাম, ফেলতে পারিনি। সেনবাবুরা বলল তাকে সঙ্গে রাখা চলবে না। বড্ড ন্যাওটা ছিল সে, কাজ ছাড়া হতে চাইত না। পাঠিয়ে দিলাম স্বামীর কাছে মজিলাপুরে। আমার টাকা ধানের জমি বাড়ল, মাটির ঘর ভেঙে দোতলা বাড়ি তৈরি হলো। নিজে দাঁড়িয়ে স্বামীর আবার বিয়ে দিলাম। সে বেচারা কেন কষ্ট করবে বলো? এদিকে সেন বাড়িতে ভাগাভাগি শুরু হয়ে গেল। যে যার অংশ বুঝে নিয়ে বিক্রি করতে চায়। সুন্দরী শিক্ষিতা বউ এসেছে বাড়িতে। তারা সব বালিগঞ্জ নিউ আলিপুরে ফ্ল্যাট নিয়ে চলে যাবে। তখন বুড়ো কর্তাবাবুকে দেখাশোনা করতাম আমি। বুড়োর বয়স ৮০, তবু আমাকে স্নান করিয়ে দিতে হতো। এক সময় মনে ঘেন্না হলো, কাজে ছেড়ে চলে গেলাম দেশে। ছেলে যুবক হয়েছে, বছর ১৫ বয়স। সতীন বলল, ও মা, এ কি কথা, পাকাপাকি থাকবে নাকি? বললাম, লোকে তো নিজের ঘরে একটা সময় ফিরে আসে। সে বলল কি জানো, ৭ সাগরে স্নান করে এই পানাপুকুরে ডুবে মরতে এলে আমি শুনব কেন? বিয়ের সময় কথা হয়েছিল কখনো সতীনের সঙ্গে ঘর করতে হবে না। স্বামী আমাকে দেখে নরম হয়েছিল। শহরে আরামে থেকে আমার শরীর তার দ্বিতীয় পক্ষের থেকে বোধহয় ভালো ছিল। কিন্তু বেঁকে বসল পেটের ছেলে। স্পষ্ট আমার মুখের উপর বলে দিল, সবাই বলে তুমি ভদ্রলোকের ভাড়া করা মেয়ে মানুষ, আমি তোমার সঙ্গে কিছুতে থাকতে পারবো না। বললাম, এই বাড়ি জমি কার পয়সায় হয়েছে? ভাড়া না খাটলে পেতিস? কিন্তু বুঝলাম আমি ওদের কাছে শেষ হয়ে গেছি। যতদিন সেনেরা ভাগ হয়নি ততদিন ওদের কাছে আমার কদর ছিল। বুড়ো কর্তা ছাদের ঘরে টিমটিম করছে, টাকে চাবি নেই, আমারও আঁচলে কিছু আসছে না। ওরা তো আজ করবে কেন? হাঁ করে এই কাহিনী শুনে যাচ্ছিল তিস্তা। বিমল মিত্র সাহেব বিবি গোলামে যেসব বৃত্তান্ত লিখেছেন তা থেকে কম অবাক করা জীবন নয়। মঙ্গলার গালে ঈষৎ মেচেতার দাগ, শরীর ভারী, বুক এবং নিতম্ব তো যথেষ্ট দৃষ্টি কাড়ার মতো ভারী। দেখলে মনে হয় পেছনে কোনো রহস্য আছে। কিন্তু মানুষটা যে কত ভালো তা সে জানে। এই মানুষের কাহিনী শুনে সে একটুও ঘেন্না করতে পারছে না কেন? তিস্তা বলল, তারপর ফিরে এলাম কলকাতায়। ৮ বছর আগেকার কথা। আমার বয়স কত বলো তো? বুঝতে পারছি না। ৪০। ১৬য় বিয়ে হয়েছিল, ১৭তে ছেলে। তা ফিরে উঠলাম ওই সেনেদের বাড়িতেই। সব ছেলেরা তখন যে যার ফ্ল্যাটে চলে গিয়েছে। গিন্নি মারা গিয়েছেন অনেক দিন। মারোয়ারি বাড়ি কিনে দয়া করে বুড়ো কর্তাকে থাকতে দিয়েছে। সেই মারোয়ারিদের ব্যবসা দেখাশোনা করত এ বাড়ির নববাবু। ও, তিনি বললেন, তুমি যদি ভালো কাজ চাও তাহলে আমার সঙ্গে মানিকতলায় যেতে পারো। মাস গেলে ১০০ টাকা আর খাওয়া পড়া পাবে। বাকিটা যদি আদায় করতে পারো তাহলে সেটা তোমার হাত যশ। জিজ্ঞাসা করলাম, কি কাজ করতে হবে? আমি রান্নাবান্না ঘর মোছার কাজ কখনো করিনি, খোঁজ নিয়ে দেখুন। সেটা আমি শুনেছি। ওরা খুব বর্ধিঞ্চু পরিবার। কর্তা উকিল, তার দেখাশোনার ভার নিতে হবে। 2 ছেলে আছে, একজন 16 আর একজন 4। যদি দরকার হয় এদের দেখতে হবে।
তবে কোনো অবস্থাতে উকিলবাবু বাড়ি থাকলে তার কাজ ছাড়া হবে না, ওটাই তোমার চাকরি। এলাম এ বাড়িতে। গিন্নিমা আমায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন, মনে হলো খুশি হলেন। বললেন, আগে কাজে নমুনা দেখি, তারপর রাখবো কিনা বলবো। তারপর? আর শুনতে চেয়েও না বৌমা। আমি শুনব না, তাতে তোমার দুঃখ বাড়বে। আমার আর কোনো কিছুতেই দুঃখ নেই। তা হোক বৌমা, পৃথিবীতে কোনো কোনো কথা আছে যা না শোনাই ভালো। তিস্তা অবাক হয়ে মঙ্গলার মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর জিজ্ঞাসা করল, তোমার গিন্নিমা কেন সুমিতকে এত অপছন্দ করেন? সুমিত উকিলবাবুর ছেলে, তাই। নিজের স্বামীর ছেলেকে কি কেউ অপছন্দ করে? কখনো কখনো করে, যখন মেয়ে মানুষ স্বামীর কাছে কিছু পায় না, যখন স্বামীর খারাপ দিকটা ছেলের মধ্যে ফুটে ওঠে, তখন সেই ছেলেকে মেনে নেওয়া সম্ভব হয় না। সেগুলো কি শুনতে চাও? হ্যাঁ। উকিলবাবুর একসময় খারাপ অসুখ হয়েছিল। খারাপ পাড়ায় গেলে যে অসুখ হয়, সেই সময়েই সুমিত জন্মেছে। কথাটা জানার পরে গিন্নিমা আর উকিলবাবুর সঙ্গে এক বিছানায় শোয়নি। এখন উকিলবাবুর মাথার অবস্থা ঠিক নেই, কোর্টে গিয়ে কি করে কে জানে। গিন্নিমার ধারণা এসবই অসুখের জন্য হয়েছে। আর সুমিত যেহেতু তখনকার সন্তান, তাই তাকে মানতে পারেন না উনি। আর অমিত? এ কথার জবাব আমার মুখ থেকে নাইবা শুনলে। গিন্নিমা কাউকে ভালোবাসেন? হ্যাঁ, রোজ সন্ধ্যের পর তিনি আসেন, মাঝরাত্রে চলে যান। আমার কাজ উকিলবাবুকে পাহারা দেওয়া। সুমিত এসব জানে? না জানার তো কিছু নেই, ওর মুখ বন্ধ। কেন? আমি উত্তর দিতে পারবো না। মঙ্গলা হঠাৎ চলে গেল। তিস্তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। যে পরিবেশে সে এতকাল বড় হয়েছে, তার সঙ্গে এসবের কোনো মিল নেই। হঠাৎ তার মনে হলো, সুমিতের ব্যবহার কি স্বাভাবিক? কোনোদিন সুমিত কি তার মনের কথা বলেছে? কেঁপে উঠল তিস্তা। সে চোখ বন্ধ করল। ভগবান, সুমিতের সন্তান তার শরীরে নেই, এটা যেন বিরাট আশীর্বাদ বলে মনে হলো। এবারে রক্ত সে বহন করছে না আর। যতই কষ্ট হোক, এর চেয়ে আশীর্বাদ আর কিছুই নেই। তিস্তা বিছানায় শুয়ে পড়ল। নিজের বদলে মঙ্গলার জন্য তার কষ্ট হচ্ছিল। সুমিত এলো দিন 5 বাদে। বেশ উৎফুল্ল হয়েই এলো। তখন আবার আগের জীবনে ফিরে গিয়েছে তিস্তা। এবার আর শাশুড়ি তাকে অমিতের ঘরে শুতে বলেননি। আচরণে বুঝিয়ে দিয়েছেন, তিনি যা চান তার বাইরে এ বাড়িতে কিছু হবার উপায় নেই। দ্বিতীয়বারেও তিনি একই ঘটনা ঘটাতে দ্বিধা করবেন না। তিস্তা অপেক্ষা করছিল সুমিত কখন তাকে জিজ্ঞাসা করে সেই তিক্তময় অভিজ্ঞতার কথা। তার জীবনে যে ঝড় বয়ে গেল, যার সঙ্গে সুমিত জড়িত, তার পরিণতির কথা জানতে চাইবে। কিন্তু সুমিত যেন কিছু জানে না, কোনো ব্যাপার সে জেনে যায়নি। খুব খুশিতে টগমগ করছিল সে। বলল, তুমি জানো না কি দারুণ জায়গা। রাজি থেকে যেতে হয়। ওদের বাড়িটা বিশাল, অথচ 3 জন মাত্র লোক, 30 জন চাকর। তিস্তা শুনে যাচ্ছিল। 30 জন চাকর যে লোক নয় তা প্রথম বুঝতে হলো। সুমিত বলল, ম্যাডাম আমাকে ব্যবসাটা দেখাশোনা করতে বলেছেন। ম্যাডাম কে? আমার বন্ধুর মা, ইনফ্যাক্ট বন্ধুর সৎ মা। ও, কিসের ব্যবসা? ওদের একটা মাইন আছে অভ্রের। তার সেটআপ ভালোই, কিন্তু ম্যাডাম মনে করেন একজন পারিবারিক মানুষ যদি ওভারঅল দেখাশোনা করে তাহলে ভালো হয়। তাছাড়া ল্যান্ড, বিস্তর জমি বিভিন্ন নামে ছড়ানো ছেটানো আছে, সেগুলোকে অর্গানাইজ করতে হবে। জঙ্গলের কিছু কন্ট্রাক্টরই ম্যাডামের নামে অ্যালটেড। হিউজ ব্যাপার। বাহ, খুব ভালো।
আর এইসব দেখতে গেলে আমাকে ওখানে গিয়ে থাকতে হবে। তিস্তা সুমিতের দিকে তাকালো। হঠাৎ তার মনে হলো কলকাতা থেকে চলে যাওয়ার বাহানা দেখাবার জন্যই সুমিত এতক্ষণ ওরকম উচ্ছ্বাস দেখাচ্ছিল। সুমিত এখান থেকে চলে যেতে চায়। যে কাজগুলোর কথা সে বলেছে তা করতে গেলে অবশ্যই অভিজ্ঞতা প্রয়োজন। যিনি এতদিন ব্যবসা চালিয়ে এসেছেন তিনি কেন ওর মতো অনভিজ্ঞ এক তরুণের হাতে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব ছেড়ে দেবেন তাই সে বুঝতে পারছিল না। তিস্তা বলল, ওসব জায়গায় নিশ্চয়ই থাকার পক্ষে খুব ভালো। ফ্যান্টাস্টিক। গরমকালে একটু কষ্ট হতে পারে, কিন্তু বাকি সময় দারুণ। তাহলে তোমার চলে যাওয়া উচিত। কলকাতায় এমন কাজের সন্ধান তুমি পাবে না। দেখলে তো এতদিন চেষ্টা করে। হ্যাঁ, আই হেট ক্যালকাটা। তুমি আমার সঙ্গে যাচ্ছ। আমি কেন? এইটা আশা করেনি তিস্তা। বাহ, আমি ওখানে আর তুমি এখানে পড়ে থাকবে নাকি? ইন দিস ফিল্দি হাউস? নো, তুমি আমার সঙ্গে যাবে। দেখি। তুমি বুঝছো না, দিস টাইম ভিখারির মতো হরে কৃষ্ণ শেঠ লেনে নয়। বিশাল একটা বাংলো আমাকে ছেড়ে দেবেন ম্যাডাম। কুক আটদালি থাকবে। আমার পড়াশোনা? ধুর। তার মানে? আর পড়ে কি হবে? এদেশে লোকে পড়াশোনা করে ভালো চাকরি পাওয়ার জন্য। আমি যখন এটা পেয়ে গেছি তোমার তো কোনো চিন্তা নেই। সুমিত, আমার পরীক্ষা সামনে। ওয়েল, তেমন বুঝলে কদিনের জন্য এসে পরীক্ষা দিয়ে যেও। ঠিক আছে, ভেবে দেখি। সুমিত খুব খুশি হলো না কথাটা শুনে। তিস্তা লক্ষ্য করল সুমিত তার সিগারেটের প্যাকেট পাল্টেছে। সাদা সাপটা হলদে প্যাকেটের বদলে দামি বিদেশি প্যাকেট। কদিন বাইরে গিয়ে লোকটা যেন প্রদীপের সেই দৈত্যের সঙ্গে বন্ধুত্ব করে এসেছে। মা তোমার সঙ্গে কেমন ব্যবহার করছে? যেমন করেন। এবার মুখের উপর জবাব দিতে হবে। দিও। ওভাবে আমার সঙ্গে কথা বলো না। ওহো, ভুলে গিয়েছিলাম। সুমিত থামল। তিস্তার মনে হলো এতক্ষণে সুমিতের খেয়াল হয়েছে। এবার নিশ্চয় তার অ্যাবর্শন নিয়ে একটা সান্ত্বনা দেবার চেষ্টা করবে। তিস্তা, তোমাকে একটা উপকার করতে হবে। সুমিতের গলার স্বর নরম। তিস্তা অবাক। তাহলে তার ভাবনাটা আবার মিথ্যে হলো? ব্যাপারটা হচ্ছেন, ম্যাডাম চান এই যে এত বড় ব্যবসা আমি হ্যান্ডেল করব, কেউ যাতে কিছু মনে না করে তার জন্য একটা ডিপোজিট আমি যেন। বুঝতে পারছো, খুবই স্বাভাবিক। মায়ের কাছে আমি চাইব না, তোমার বাবাকে তুমি রাজি করাও। অদ্ভুত গলায় তিস্তা জিজ্ঞাসা করল, তার মানে? খুব সিম্পল। এই ধরো, লাখখানেক টাকা আমাকে জমা রাখতে হবে। এই টাকায় ওরা হাতও দেবেন না। ইন্টারেস্ট যা পাওয়া যাবে তা আমার নামে জমবে। যেদিন আমি চাকরি ছেড়ে দেব সেদিনই ওটা ফেরত পেয়ে যাব। কি একটা নিয়ম কানুনের জন্য ম্যাডাম এটা করতে বলেছেন। তুমি তো জানো মায়ের কাছে আমি কিছুতেই হাত পাততে পারি না। তুমি তোমার বাবাকে বলো টাকাটা দিতে। ওর টাকা ওরই থাকবে। ক্লিয়ার? নিজের কানকে বিশ্বাস করে কঠিন হয়ে পড়েছিল। কিছুক্ষণ নির্বাক চেয়ে রইল তিস্তা। তার রকম দেখে সুমিত হাসল। হ্যাঁ, আরে সমাধি হয়ে গেলে নাকি? আমার বাবার টাকা নেই। কি যে বলো, এত বছর চাকরি করলেন, বাইরে থাকলে খরচও কম হয়। তাছাড়া তোমার যদি নর্মাল বিয়ে হতো তাহলে কত খরচ হতো ভাবো তো। আমরা তার অনেকটাই বাঁচিয়ে দিয়েছি, দেইনি? আবার ভেবো না আমি এতদিন বাদে বরপণ চাইছি। ও নেভার। আমি ওসবের বিরুদ্ধে, তা তুমি ভালো করে জানো। এটা আমায় একটু সাহায্য করা। আমার বাবার টাকা নেই। ঠিক আছে, আছে কি নেই তা তুমি আমার চেয়ে বেটার জানবে। এক কাজ করো, বেলেঘাটে ওর যে জমিটা আছে সেটা আমার নামে লিখে দিতে বলো। টাকা দিতে হবে না, আমি ওই জমিটায় ডিপোজিট করব। ম্যাডাম তাতেও রাজি। আমার বাবার ওটা শেষ সঞ্চয়। ফাইন, সঞ্চয় তো উড়িয়ে দিচ্ছি না। আমি জমিটা দেখে এসেছি, আলো ছায়া সিনেমা ছাড়িয়ে 1080-90 কাঠা হবে। নট ব্যাড। আমার পক্ষে বাবাকে বলা সম্ভব নয়। কেন? নিজেকে নোংরা বলে মনে হবে। নোংরা? আশ্চর্য।
তুমি চাও না আমি জীবনে প্রতিষ্ঠা পাই? তোমার বাবার একটা জমি পড়ে আছে, সেটি দেখালে আমার হিল্লে হয়ে যায়। তুমি চাও না? না, আমি বাবার কাছ থেকে কিছুই নিতে চাই না। তুমি ওর একমাত্র মেয়ে? হোক, বাবা ছেলেবেলায় যা শিখিয়েছিলেন তা আমার যে কোনো কাজে লাগেনি সেটা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। বারবার সেটা প্রমাণ করতে চাই না। তিস্তা ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু তার পথ আটকে দাঁড়ালো সুমিত। দাঁড়াও, তুমি আমাকে ভালোবাসো না? তিস্তা সুমিতের দিকে তাকালো। প্রথমে জবাব দেবে না বলে স্থির করল, কিন্তু ঠিক সেই মুহূর্তে সুমিত খপ করে ওর ডান হাত চেপে ধরল। সঙ্গে সঙ্গে অ্যাবর্ষণের আগের রাত্রের কথা মনে পড়ে গেল তিস্তার। তার গায়ে হাত তুলতে একটুও দ্বিধা করেনি এই লোকটা। সে নীরবে মাথা নেড়ে না বলল। সুমিত হতভম্ব হয়ে গেল। ভালোবাসো না? না। হাত ছেড়ে দিল সুমিত। সে যেন বিশ্বাস করতে পারছিল না। তিস্তা বলল, কাউকে একবার ভালোবাসলে সব রকম পরিবর্তন সত্ত্বেও আজীবন ভালোবেসে যেতে হবে এমন থিওরিতে আমি বিশ্বাস করি না। গেট লস্ট, বেরিয়ে যাও এখান থেকে, চিৎকার করে উঠল সুমিত। হঠাৎ মাথায় আগুন জ্বলে উঠল তিস্তার। যেন এই কথাগুলো শুনবে বলে সে এতদিন অপেক্ষা করছিল। দ্রুত এগিয়ে গিয়ে নিজের সুটকেস টেনে নিয়ে তাতে জামা কাপড় গুঁজতে লাগল। সেটা দেখে সুমিত গড়গড় করল। তেজ দেখানো হচ্ছে, মেরে বিষদাঁত ভেঙে দিলে তবে তেজ যাবে। বাপ সোহাগী মেয়ে, বাপের জমি যেন শ্রাদ্ধে লাগাবে। আরে, আমি তোর বাপকে মাসে 1000 টাকা করে দিতাম, বলতেই পারিস মাগনা জমি দিবি না। এসব কথা কানে ঢুকছিল না তিস্তার। প্রায় অন্ধ এবং কালা হয়ে সে উঠে দাঁড়াতেই সুমিত আবার চেঁচাল, এই বাড়ির বাইরে একবার পা রাখলে আর কখনো এখানে ঢোকার অনুমতি পাবে না। তিস্তা সুটকেস নিয়ে বাইরে বেরিয়ে এলো। পেছনে সুমিত। অশ্রাব্য ভাষায় গালাগালি দিয়ে যাচ্ছে সে। মঙ্গলাকে দেখা গেল প্যাসেজে। সে কিছু বলতে এলে সুমিত চেঁচিয়ে উঠল, খবরদার, কেউ ওকে বাধা দেবে না। তুমি যাও আমার ঘরে, আজকাল তো আমার খোঁজই নিতে চাও না। শাশুড়ির ঘরের দরজা বন্ধ। বাইরে যে ছেলে এমন ঝড় তুলছে তা তার কানে ঢুকছে বলে মনে হয় না। বাঁক ঘুরতেই মঙ্গলা অথবা শ্বশুরের দরজার সামনে এসে পড়ল তিস্তা। হঠাৎ কানে এলো কেউ একজন ডাকছে, এই বোকা মেয়ে। তাকিয়ে দেখল শ্বশুর মশাই। দরজায় দাঁড়িয়ে অদ্ভুত হাসি হাসছেন। তিস্তা দাঁড়িয়ে পড়ল। শ্বশুরমশাই বললেন, নো নো পালানো, কালই আমি জজ সাহেবের কাছে কেস ঠুকে দেব তোমার হয়ে। আমাকে ওকালতনামায় সই করে দাও। ও ছেলের ব্যবহার ওরকম তো হবেই। কেউ চায়নি, অথচ জন্মে গিয়েছিল। এসো, আমার ঘরে এসো। কাল সকাল সকাল কোর্টে গিয়ে প্রথমে দরখাস্তটা টাইপ করাতে হবে। আহা, ঠিক তোমার মতো বউ চেয়েছিলাম আমি, অথচ কপালে জুটল মঙ্গলা। কথা শেষ হওয়া মাত্র মঙ্গলা ছুটে এলো। প্রায় ধাক্কা দিতে দিতে ভদ্রলোককে সে ভেতরে ঢুকিয়ে দিয়ে আবার ফিরে এলো। তোমার মাথা খারাপ হয়ে গেছে? এত রাত্রে কেউ বাড়ি থেকে বের হয়? হিন্দু মেয়েরা স্বামীর মুখে অনেক কথা শোনে, তাই বলে এমন হুট করে বাড়ি ছেড়ে চলে যাবে? আশ্চর্য। মা কোথায়? গিন্নিমা এখন ঘুমাচ্ছে। একটু ডাকো। আমার ছাল ছাড়িয়ে নেবে এখন ঘুম ভাঙালে। যা বলার কাল সকালে বলো। বৌমা, মাথা গরম করো না। মঙ্গলা যেন মিনতি করছিল। আমি মায়ের সঙ্গে কথা বলতে চাই। ওফ, তুমি কবে বড় হবে? মানে? সত্যি তুমি কিছু জানো না, না চোখে ঠুলি পড়ে থাকো? আমি কিছুই বুঝতে পারছি না, নিচু গলায় বলল তিস্তা। ঠিক তখন সুমিত এসে দাঁড়ালো সামনে। তিস্তা, আই এম সরি, আমি ক্ষমা চাইছি। যেতে হয় কাল সকালে যেও। উত্তেজনা যা বলতে চাইনি তাই বলে ফেলেছি। মঙ্গলা হাসল। যাও, এরপরে রাগ করে থেকো না। তিস্তা বলল, ঠিক আছে, আমি এখন বের হচ্ছি না, তবে ওর সঙ্গে আর এক ঘরে থাকা আমার পক্ষে সম্ভব নয়।
সুমিত জিজ্ঞাসা করল, কেন? কারণ তুমি অমানুষ, আমি তোমাকে ঘেন্না করি। তিস্তা অমিতের ঘরের দিকে এগিয়ে গেল। কিশোর অমিত তখন দরজায় দাঁড়িয়ে। তাকে এগিয়ে আসতে দেখে সরে দাঁড়াল। ওর ঘরে আলো নেভানো ছিল। অমিত জিজ্ঞাসা করল, দাদার সঙ্গে তোমার কি হয়েছে? তিস্তা দ্বিতীয় খাটে ধপ করে বসে পড়ল। তারপর মাথা নেড়ে না বলল। বৌদি, তুমি দাদার থেকে অনেক ভালো। অমিত কাছে এসে দাঁড়াল। তুমি শুয়ে পড়ো অমিত, আমার এখন কথা বলতে একটুও ভালো লাগছে না। সরে গিয়ে জানলার পাশে বসল তিস্তা। তার বুকে চিনচিনে যন্ত্রণা দাঁত বসাচ্ছিল। আশ্চর্য, এতদিন পরেও মাঝে মাঝে সুমিত আচমকা হামলা করে। সুমিতের কোনো বিশেষ ভঙ্গির সঙ্গে অরিত্রর ভঙ্গি মিলে গেলেই এমনটা হয়, অথবা কোনো বিশেষ প্রশ্নের জবাবে দুজনের কথা এক হয়ে গেলে এমনটা মনে আসে। অথচ দুজনের স্বভাব চরিত্র আলাদা। অরিত্র মার্জিত, পড়াশোনা বেশি না হলেও সংস্কৃতি মনস্ক। কলকাতার শিল্পী সাহিত্যিক মহলে ভালো জানাশোনা আছে, সকলেই ওকে ভালোবাসে। সুমিতের এসব কিছুই ছিল না। ঘুমন্ত অরিত্রর দিকে তাকিয়ে থাকতে থাকতে তিস্তার মনে হল, যতই রাগ অভিমান করুক, ও না এলে তাকে এখনও একা থাকতে হতো। একা থাকায় হয়তো স্বস্তি আছে, কিন্তু সেই স্বস্তি যে কী পরিমাণে কষ্টকর তা তার চেয়ে আর কে বেশি জানে। সেদিক থেকে ঈশ্বর নিশ্চয়ই তাকে বাঁচিয়ে দিয়েছেন। ঈশ্বর না দীপান্বিতা? ওদের অফিসের একটু দেমাকি মেয়ে দীপান্বিতা আকাশবাণীর বিহাই আর্টিস্ট। প্রায়ই রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান পায়। যত অপ্রচলিত কাট কাট গান ওর মুখে শোনা যায়। শৈলজা রঞ্জনের ছাত্রী বলেই হয়তো প্রচলিত গান গাইলে সম্মান নষ্ট হবে, এমন তার ভাব। দীপান্বিতার সঙ্গে তিস্তার সম্পর্ক ভালো ছিল। একবার তিস্তা বলেছিল, এবার আমি তোর গান বেছে দেব। আমি যে রাতে মোর দোয়ারগুলি গাইতে পারবো না। তোকে গাইতে হবে না, ওই কঠিন ধ্রুপদাঙ্গ গান না গেয়েও মানুষের ভালো লাগবে এমন অনেক গান গাইতে পারিস। রবীন্দ্রনাথ অনেক বিশাল। দীপান্বিতা কথা শুনেছিল, কিন্তু জোর করে নিয়ে গিয়েছিল আকাশবাণীতে রেকর্ডিংয়ের দিনে। সেখানে আলাপ অরিত্র সেনের সঙ্গে। লোকটার কথাবার্তা ভদ্রলোকের মতো, কিন্তু যে মানুষের সঙ্গে কখনো দেখা হয়নি, আলাপ হয়নি, তার সঙ্গে সেটা হওয়া মাত্র ঘন ঘন দেখা হবে এমনটা কে ভেবেছিল? আর সেটা যে ঘনিষ্ঠতার পর্যায়ে পৌঁছে যাবে তা বোধহয় বিধাতাই জানতেন। তিস্তা জানিয়ে দিয়েছিল সে কুমারী নয়। নামমাত্র বিবাহ নয়, বেশ কিছুকাল শ্বশুরবাড়িতে কাটাতে হয়েছে তাকে। ডিভোর্স পেতে অনেক ঝামেলা সহ্য করেছে। অরিত্র জানিয়েছিল সেও কুমার নয়। 10 বছর সংসার করার পর চাকুরিরতা স্ত্রীর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করতে বাধ্য হয়েছে। যেহেতু তার মা আর নতুন কোনো ঝামেলা চান না, তাই স্থির করেছিল বাকি জীবন একাই থাকবে। একদিন ভবানীপুরে ওর বাড়িতে নিয়ে গেল অরিত্র, দুপুরবেলায়। অরিত্র মা পুরনো দিনের মহিলা, বেশ আদর যত্ন করলেন। বললেন, ছেলে যা ভালো বুঝবে তাই করুক। এসব যখন হয় তখন বোধহয় এভাবেই হয়, কোনো নিয়ম মানে না, অঙ্কের ধার ধারে না। অফিস ছুটির পর কলকাতার সমস্ত রেস্টুরেন্টগুলো একে একে নতুন করে চেনা হয়ে গেল। শ্যামনগরের বাড়িতে ফিরত 8টা ট্রেন ধরে। সেটা এক ঘোরের মধ্যে কেটে যাওয়া সময়। 18 বছরের প্রথম প্রেম আর 30-এর ইমোশনাল ইনভলভমেন্টের মধ্যে ফারাক অনেক, কিন্তু কোথাও কোথাও মিলও তো ছিল। প্রথম যেদিন অরিত্র ওর সঙ্গে এসে মা বাবার সামনে দাঁড়ালো, সেদিন তিস্তারই বুকের মধ্যে ছলাৎ ছলাৎ বেজেছিল। মা স্বাভাবিক গলায় অরিত্রের সঙ্গে কথা বলেছিলেন।
বাবার সেটা ছিল না। শুধু অরিত্রকে ট্রেনে তুলে দিয়ে যখন তিস্তা ফিরে এসেছিল, তখন তিনি বলেছিলেন, ভোর এবং দুপুরের মধ্যে অনেক পার্থক্য। ভোরের ভুল কেউ দুপুরে করে না। এইটুকু মনে রেখে জীবনটা দেখো। সেই প্রথম সরাসরি প্রশ্ন করেছিল তিস্তা, তোমার ওকে কেমন লাগলো? স্বাভাবিক, যেমন স্বাভাবিক মানুষকে প্রথম দেখলে মনে হয়। তারপরে বিয়ে? না, মন্ত্র পড়ে সানাই বাজিয়ে বিয়েতে দুজনেরই আপত্তি ছিল। সই করে নিজেদের সম্পর্কটাকে আইনসঙ্গত করে নিয়েছিল ওরা। অরিত্রর এক বন্ধুর ফ্ল্যাট ছিল সল্ট লেকে। ভদ্রলোক বিদেশ চলে যাচ্ছিলেন চাকরি নিয়ে। তার ফ্ল্যাট ভাড়া নিল ওরা। বন্ধু বলেই মাত্র 1500 টাকায় 1200 স্কোয়ার ফুটের ফ্ল্যাট পেয়ে গিয়েছিল। কোনো সেলামি নয়। অতএব যত্নে সাজিয়ে তুলেছিল তিস্তা। অরিত্রর বন্ধুবান্ধবরা আসত। শখে পড়ে চীনে খাবারের সঙ্গে স্কচ হুইস্কি চলত একটু আধটু। সে বড় সুখের সময় ছিল। কিন্তু বিবাহিত অরিত্র তার কাছে অন্য অভিজ্ঞতা। রাত দুপুরে বাড়ি ফিরে শুতে শুতে অরিত্রর 2টো বেজে যেত। প্রথম প্রথম জেগে থাকতে ভালো লাগত, কিন্তু সকালে চটপট না উঠলে অফিসে ঠিক সময়ে পৌঁছানো অসম্ভব হয়ে যাচ্ছিল। ব্যবস্থা হলো অরিত্রের জন্য খাবার হটবক্সে রাখা, আর এটি অরিত্রকে অনেক সুবিধে করে দিল। মাঝরাতে বাড়ি ফিরে সে গড়িমসি করে খাবার খেত। সকাল 10টার আগে বিছানা ছাড়ার উপায় ছিল না। ফলে সাত সকালে বাজার, রান্না, রেশন, গ্যাস, ব্যাংক সব কিছু দায়িত্ব পড়ল তিস্তার কাঁধে। খারাপ লাগলেও মুখে কিছু বলেনি তিস্তা। সব মানুষ সব কিছু পারে না, অরিত্রও পারে না, এমনটা ভেবে নিয়েছিল। কিন্তু তারপরে মনে হয়েছিল, এটা কী ধরনের জীবন? একলা থাকতে না পেরে সে বিয়ে করেছিল, আর বিয়ে করে সেই একাকিত্ব কোথায় ঘুচল? অফিসে না যাওয়া পর্যন্ত যে সকাল, সে সময়ে বাড়িতে থেকেও অরিত্র গভীর ঘুমে। তখন তার সঙ্গে কথা বলা অসম্ভব। বেশিরভাগ দিন চুপচাপ বেরিয়ে যেতে হয়। কোনো কিছু বলার থাকলে অরিত্র রাত্রে শোয়ার সময় কাগজে লিখে টেবিলে চাপা দিয়ে রাখে। অফিস থেকে যখন বাড়ি ফেরে তখন দরজায় তালা। সারাটা সন্ধে একা কাটিয়ে একাই খেয়ে নিয়ে শুয়ে পড়া। অরিত্র যখন ফেরে তখন তিস্তা গভীর ঘুমে। তাহলে বিয়ে করে কোথায় তার একাকিত্ব ঘুচল? বিন্দুমাত্র নয়, বরং দায়িত্ব বাড়ল। অরিত্র যা মাইনে পায় তার একাংশ মাকে দেয়। তিস্তার হাতে যা দেয় তাতে একটা মানুষের কোনো মতে চলে যায়। এই কোনো মতের মধ্যে পারফিউম, জামা, প্যান্ট, লন্ড্রির বিল পড়ে না। অথচ অরিত্র সেটা খেয়াল নেই। দায়িত্ব যে একবার বহন করে, সে নিজের অজান্তেই একটু একটু করে বাড়তি ভার বহন করতে শেখে। তিস্তার সে অবস্থা হয়েছিল। তবু অরিত্র ছুটির দিনে বাড়ির আবহাওয়া অন্যরকম হতো। কিছু বন্ধুবান্ধব আসত। এরা ওর অফিসের সূত্রেই পরিচিত। খাওয়া দাওয়া, গান বাজনা হতো। পুনশ্চর কবিতাগুলো চমৎকার আবৃত্তি করতে পারে অরিত্র। এই দিনগুলোর জন্যই বেঁচে থাকতে ভালো লাগত। সল্ট লেকের সুখ বেশি দিন সইল না। অরিত্রর বন্ধু চাকরি ছেড়ে দিয়ে বিদেশ থেকে চলে আসছিল। মাত্র 15 দিনে নোটিশ পেল ওরা। তড়িঘড়িতে কলকাতায় বাড়ি খুঁজতে গিয়ে নাভিশ্বাস ওঠার অবস্থা। সেলামি অথবা অ্যাডভান্সের ধাক্কার সঙ্গে ভাড়ার অঙ্ক ওদের যখন দিশেহারা করে তুলেছে, ঠিক তখন নোনা চন্দনপুকুরের ফ্ল্যাটটার সন্ধান পাওয়া গেল। অরিত্র হিসেব করে দেখালো, রিক্সা, ট্রেনের মান্থলিতে যা খরচ হবে তার সঙ্গে বাড়ি ভাড়া যোগ করলেও কলকাতা থেকে অনেক কম পড়ছে। ডানলপ থেকে ডালহৌসি যেতে যে সময় লাগে, বারাকপুর থেকে তা লাগে না। তাছাড়া তিস্তার এতে সুবিধা হবে, কারণ কাছেই শ্যামনগর, চট করে মা বাবার কাছে পৌঁছে যেতে পারবে। অতএব চলে আসা হলো নোনা চন্দনপুকুরে অসীমবাবুর বাড়িতে। লোকাল ট্রেনে যাতায়াতের অভ্যেস তৈরি ছিল তিস্তার। কিন্তু তখন বাড়ি ফিরে
রান্নাঘরে ঢুকতে হতো না, দায় ছিল না কোনো। এখন সেটা যোগ হওয়াতে তার ধকল বেড়েছে। আর এই সময় শরীরে তিনি এলেন। স্বীকার করতে লজ্জা নেই, প্রথম প্রতিক্রিয়া ভালো ছিল না তিস্তার। অরিত্রর সঙ্গে এমন বসবাস, সংসারের চাপ, কেমন বন্ধুবিহীন হয়ে থাকা জীবনে আর একটি প্রাণ এলে তার দায়িত্ব যে সবটাই তিস্তাকে বহন করতে হবে, এটা বুঝতে একটু অসুবিধে ছিল না বলে সে রাজি হচ্ছিল না। কিন্তু অরিত্র বেগে বসল। তার আগের বিবাহিত জীবনে সন্তানের দেখা পায়নি সে, অতএব সন্তানের আকাঙ্ক্ষা তার তীব্র। সে নানান সহযোগিতার কথা বলে বলে সময়টাকে দূরে সরিয়ে দিচ্ছিল। আর তখনই কথাটা মায়ের মাধ্যমে বাবার কাছে পৌঁছাল। শ্যামনগর থেকে এক ছুটির দিনে তিনি এলেন। মেয়ের মুখের দিকে তাকিয়ে বললেন, এতদিন যা করেছ তা কিছুই নয়, এখন যা করবে তাই তোমার জীবনের সেরা কাজ। তবে আমি যতদিন জীবিত আছি ততদিন নিজে দায়িত্ব বহন করতে না পারলে আমার কাছে পাঠিয়ে দিও। এটাই সবচেয়ে বড় ভরসার কথা। তিস্তার বিরূপ ভাবনা ভাবেনি। এখন এই মাঝরাত পেরিয়ে যাওয়ার সময়ে বিছানায় বসে তিস্তার মনে হলো, মানুষ কেন শুধু আশা দেখে যায়? আশা দেখা ছাড়া মানুষ হয়তো বাঁচতে পারত না, কিন্তু সেটা ভবিষ্যতের দিকে তাকিয়ে হবে কেন? কেন বর্তমানকে সুন্দর করার জন্য মানুষ বাঁচতে পারে না? পেটে যা এসেছে তাকে পৃথিবীতে আনতে গিয়ে যদি আমি মারা যাই, তাহলে আমার কি লাভ হলো? হ্যাঁ, এভাবে কোনো মা চিন্তা করবে না, করাটা শোভন নয়। তবু এটা সত্যি। দীপান্বিতারা বলে তার শাড়ি পরা ধরনের জন্যই নাকি চট করে বোঝা যায় না শরীরে সন্তান এসেছে। খুব কাছ থেকে খুঁটিয়ে দেখলে ধরা পড়ে। আজ অন্ধকার শিয়ালদা স্টেশনে যে যুবক তাকে চা খাওয়ার প্রস্তাব দিয়েছিল, সে বেচারাও বোধহয় বুঝতে পারেনি। পারলে 100 হাত দূরে থাকত। নাকি কোনো কোনো জন্তুর এসব হুঁশও থাকে না? কথাটা তাকে অরিত্র বলেছিল কোনো এক ছুটির দিনে। যাই বলো, তোমাকে দেখে মনে হয় না এমন অ্যাডভান্স স্টেজে আছো। যেন তুমি এখনো মামা চেহারা তৈরি করতে পারোনি। দোষটা তোমার। ভোরবেলায় আবার যন্ত্রণা শুরু হলো। সেই পেঁচিয়ে পেঁচিয়ে ব্যথা ওপর থেকে নিচে নেমে আসছে। দাঁতে দাঁত চেপে সহ্য করছিল তিস্তা। শেষে আর পারল না, হাত দিয়ে ঠেলল অরিত্রকে। ঘুমের ঘোরে প্রতিবাদ জানালো অরিত্র। চিৎকার করে উঠল তিস্তা, যন্ত্রণা সহ্য করতে না পেরে। চিৎকার করে কেঁদে ফেলল। অরিত্র ধর্মরিয়ে উঠে বসল, বিড়বিড় করল, কি হয়েছে? আমি পারছি না, আমাকে নার্সিংহোমে নিয়ে চলো। ঘন ঘন নিঃশ্বাস ফেলছিল তিস্তা। অরিত্র হাঁ করে তাকিয়েছিল, যেন কোনো কথাই তার মাথায় ঢুকছিল না। তারপর খেয়াল হতেই লাফিয়ে নামল বিছানা থেকে। খুব নার্ভাস গলায় বলল, কি করি, এখন তো রিকশাও পাবো না, সকাল অবধি। তুমি তুমি মিসেস চক্রবর্তীকে ডাকো। কোনো মতে বলতে পেরেছিল তিস্তা। তার 8 ঘন্টা বাদে তিস্তা যখন ডক্টর মল্লিকের নার্সিংহোমে, তখন আবার ব্যথাটা কমে এসেছে। ঘরে তখন কেউ নেই। জানলা দিয়ে সকালের আকাশ দেখছিল সে। একটু আগে পরীক্ষা করেছেন ডক্টর মল্লিক। ওর মুখ গম্ভীর ছিল। এখন আবার ঠুকলেন হাসি মুখে। চলে এসে ভালো করেছেন মা। আমি ভাবছি সিজার করব, কাল অথবা পরশু। আপনি যা ভালো মনে করেন। আপনার হাজব্যান্ড বলছিলেন শ্যামনগরে যাবেন খবর দিতে, আপনার বাবা মায়ের সঙ্গে পরামর্শ করতে। 2 দিন আমরা অপেক্ষা করতে পারি। এখনই করা যায় না? হেসে ফেললেন ডক্টর মল্লিক। এখনও কিন্তু তারিখ আসেনি। তারিখ চলে গেলে পেন না আনতে পারলে যেটা করি সেটা এখনই করতে হচ্ছে কেন জানেন? আপনি মুক্তি পেতে চাইছেন। এর আগে ইস্যু হয়নি বলেছিলেন, কোনো অ্যাবর্শন? হ্যাঁ, হয়েছিল।
আমার তখন 18 বছর বয়স। কতদিনের? 1 মাসও নয়। দ্যাটস নাথিং। মন চিন্তামুক্ত করুন, একটু টেনশন রাখবেন না। পৃথিবীতে সবচেয়ে মূল্যবান ভূমিকায় স্বাভাবিকভাবে পৌঁছানোটা কাম্য, তাই না? সেই বিকেলে তাতা নিল। এবার ব্যথা শুরু হওয়া মাত্র নার্স লক্ষণ দেখতে পেলেন। যন্ত্রপাতির প্রয়োজন হয়নি। তিস্তা স্পষ্ট অনুভব করল তার শরীরের ভেতর থেকে আরেকটা শরীর বেরিয়ে এলো পৃথিবীতে। খানিক বাদে একটা কান্নার আওয়াজ। সঙ্গে সঙ্গে তার সমস্ত চেতনায় অদ্ভুত আরামবোধ ছড়িয়ে পড়ল। এত সুখ সে এ জীবনে পায়নি। চোখ বন্ধ হয়ে আসছিল। নার্স কানের কাছে ফিসফিস করছিল, এই যে শুনছেন, শুনুন। তিস্তা চোখ মেলেছিল। নার্স হেসেছিল, আপনার মেয়ে হয়েছে দারুণ সুন্দর। পরের সকালে যখন চারধারে ঝকমকে রোদ, তখন তিস্তা মেয়ের চেহারা দেখল। অদ্ভুত শান্ত একটা পুতুলের মতো কম্বলের ভাঁজে ঘুমিয়ে আছে। নার্স বলেছিল, এখন কিছুই বোঝা যাবে না, এই মুখ পাল্টে যাবে। সকালবেলায় সবাই মেয়ে দেখে বেরিয়ে গেলে অরিত্র তার পাশে বসে উদাসীন গলায় বলেছিল, আমার কপালে চিরকাল এমন হয়। শোয়া অবস্থাতেই তিস্তা তাকালো মুখ ঘুরিয়ে। মানে? যখনই কিছু আশা করি তখনই জানি উল্টোটা হবে। তুমি? আমার কোনো বিশেষ আশা ছিল না, যা পেয়েছি তাই ভালো। এভাবে ভাবলে তো সন্ন্যাসী হয়ে যেতে পারতাম। আমি কিন্তু ভেবেও হইনি। কথাবার্তা এগোয়নি। কথা বলার মতো অবস্থাও ছিল না। মেয়ে হয়েছে বলে অরিত্রর মন খারাপ হলে সে কিছুই করতে পারে না। ওর মন খারাপ যে কারণে, সেই কারণটাকে কিছুতেই সমর্থন করে না তিস্তা। তবে হ্যাঁ, পৃথিবীতে এসে আরও একজনকে লড়াইতে নামতে হবে, যদি না ততদিন সামাজিক অবস্থাটা পাল্টায়। এখনও এদেশে মেয়ে মানে প্রতি মুহূর্তে লড়াইয়ের জীবন, যদি না সে দাসীবাদী হয়ে থাকতে চায়। তিস্তা জানে তার মেয়ে কখনোই সেরকম হবে না, কিন্তু সে সময় আসবে আরও 18-20 বছর পরে। ততদিনে কি চেহারাটা বদলাবে না? এই 10 বছরে কত বদলে গেল। 10 বছর আগেও শীতকালে রাস্তায় মোজা পরা মেয়ে কটা দেখা যেত। হেসে ফেলল তিস্তা। কি অদ্ভুত একটা দৃষ্টান্তের কথা ভাবল সে। অদ্ভুত কিন্তু সত্যি। মেয়েদের জন্য চটি পড়া পায়ের মোজা বের হলো তো এই সেদিন। সুমিতদের বাড়িতে কেউ স্বপ্নেও ভাবতে পারত না, এখনও পারে কিনা তার জানা নেই। সেই রাত্রে বেরিয়ে আসতে না পারলেও আরও মাস 6 তাকে থাকতে হয়েছিল। 6টা মাস তার জীবনের অনেক কিছু কেড়ে নিয়েছিল। কানের কাছে অহরহ জমিটা লিখে দেবার প্রস্তাব শুনতে শুনতে প্রায় পাগল হয়ে উঠেছিল তিস্তা। শাশুড়িকে গিয়ে কথাটা জানিয়েছিল। সব শুনে ভদ্রমহিলা অদ্ভুত কথা বললেন, দেখো বৌমা, মেয়ে মানুষের জীবনে স্বামীর ঘরে কোনো বিকল্প নেই। ও যদি ভালো চাকরি পেয়ে তোমায় নিয়ে আলাদা সংসার পাতে, তাহলে তোমার বাবার উচিত জমিটা ওর নামে লিখে দেওয়া। আমি তো একটা টাকাও দেব না। তোমার বাবাও যদি না দেন, তাহলে ও বেচারা কোথায় যায় বড় দেখি। আপনি দিচ্ছেন না কেন? কারণ আমার যা আছে তা আমি ছোটটার জন্য রাখব। কিন্তু ও তো আপনারও ছেলে। ইচ্ছে করে খুঁচিয়েছিল তিস্তা। হ্যাঁ, আমি বিয়েছিলাম, বাধ্য হয়েছিলাম। ওর বাপ শেয়ানা উন্মাদ। আমার বাবাকে মিথ্যে কথা বলে এ বাড়িতে বিয়ে দেওয়ানো হয়েছে। হঠাৎ যেন সচেতন হয়ে গেলেন মহিলা। না, তোমার সঙ্গে এই নিয়ে কোনো কথা বলতে চাই না। বাবা আসতেন খবর নিতে, কিন্তু কখনোই তিস্তা তাকে সুমিতের ইচ্ছের কথা বলতে চায়নি। শেষ পর্যন্ত চলে গেল সুমিত বিহারে, আর তার ফলে তিস্তা পরীক্ষা দিতে পারল নির্বিঘ্নে। মাস 2 বাদে সুমিত এলো। তার চেহারা পাল্টে গিয়েছে, বেশ চকচকে হয়েছে, জামা প্যান্টও দামি।
বিদেশি পারফিউম ব্যবহার করছে। সুমিত জানালো সে এখন পুরোদমে চাকরি করছে। ম্যাডাম তার উপর খুব খুশি। উনি বলেছেন সে যেন তিস্তাকে নিয়ে একবার ওখান থেকে ঘুরে আসে। এখন তিস্তা যদি যেতে রাজি না হয় তাহলে তার সম্মান থাকবে না। ইচ্ছে ছিল না, কিন্তু তিস্তার মনে হলো সব মানুষের একটা না একটা সময়ে পরিবর্তন আসে। সুমিতেরও হয়েছে। অন্তত ওর চাল চলন কথাবার্তা যদি চাকরির কারণে পাল্টে গিয়ে থাকে তাহলে সেটা হওয়া অসম্ভব নয়। এই ক্ষেত্রে পুরনো জেদ আঁকড়ে ধরে থাকার কোনো মানে হয় না। সে যেতে রাজি হলো। গল্পের বাক্সবাই রোমানা নূপুর এই চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম সমরেশ মজুমদারের লেখা একটি উপন্যাস দিন যায় রাত যায় এর ৪র্থ পর্ব। এরপরে আসছে ৫ম পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা ঘন্টা বাটনটিও চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।